হ্যালো চ্যাম্পিয়ন্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ SBR EdTech। আজ তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3তে ভূগোলের প্রাকৃতিক ভূগোল, সেখানে ইউনিট 3 জলবায়ু রয়েছে। তার মাস্টার ক্লাস 3তে আমরা চলে এসেছি, যেখানে আজকে পড়ে নেব ঘনীভবন, আর্দ্রতা এবং লিনতাপ, এবং ঘনীভবনের যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো আমরা ডিটেলে পড়ে নেব। চলো এই ইন্টারেস্টিং ক্লাসটি শুরু করি, কারণ আজকে আমরা পড়ে নেব এই ক্লাসটি একদম অ্যানিমেটেড কমিক বুক টাইপের এই নোটসের দ্বারা, যেখানে জিওগ্রাফি হবে বোঝা একদমই সহজ। বাষ্পীভবন দেখতে পাচ্ছ, জল গরম হচ্ছে, গরম হয়ে সেই জলগুলো ছোট ছোট বাষ্পে পরিণত হচ্ছে, সেটাকে বলে বাষ্পীভবন। তাহলে জল বাষ্পে পরিণত হওয়াকে বলা হয় বাষ্পীভবন। এবার অনেকের মাথায় আসতে পারে, স্যার বাষ্প কেমন দেখতে? বাষ্প অনেকটা সাদা ধোঁয়ার মতো দেখতে। যেমন তোমরা সেই ট্রেনগুলো দেখেছো যেগুলো পুরোনো যুগে কয়লাতে চলতো, সেই ট্রেন ইঞ্জিন থেকে বাষ্প বেরোতো, তার মানে কি সেখান থেকে ধোঁয়া বেরোতো। তারপরে তোমরা ভাতের হাঁড়ি যখন জলে সেই আগুনে ফুটছে, তখন জলটা থেকে সাদা ধোঁয়া বেরো হয়, তখন সেই জলটি ফুটছে বলে বাষ্পেতে পরিণত হয়। বাষ্প তাহলে মানে কি, সেই জলটা ছোট্ট ছোট্ট জলকণা বা বাষ্পে পরিণত হওয়া। আবার তার ঠিক উল্টো হচ্ছে ঘনীভবন, মানে সেই যে জলীয় বাষ্প যেটা বাষ্পরূপে বায়ুতে ঘুরে বেড়াচ্ছিল, মানে জল এত হালকা হয়ে গেছে বায়ুতে ঘুরে বেড়াচ্ছে, সেটা একসঙ্গে মিলে গিয়ে ঘন হলো। ঘনীভবন মানে কি তাহলে? জলীয় বাষ্প ঘন হওয়াকে ঘনীভবন বলা হয়। আর ঘন হয়ে কি তৈরি হয়? মেঘ তৈরি হয়। মেঘ থেকে কি হয়? বৃষ্টি এবং বরফ পড়ে, সেটাকেই বলে ঘনীভবন প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের জলীয় বাষ্প শীতল হয়ে তরল জলকণায় বা বরফ কণায় পরিণত হয়, তাকে বলা হয় ঘনীভবন। বাষ্পীভবনের একদম বিপরীত প্রক্রিয়া হলো ঘনীভবন, এটাকে মনে রাখতে হবে। ওকে, এরপর নেক্সট টপিক আমরা দেখি, যেটি রয়েছে সম্পৃক্ত বায়ু এবং অসম্পৃক্ত বায়ু। সম্পৃক্ত বায়ু মানে কি? সম্পৃক্ত বায়ু মানে একটি কোনো বাতাস রয়েছে, সেখানে সব থেকে বেশি জলীয় বাষ্প রয়েছে। মানে একটা বায়ুতে সব থেকে বেশি যদি জলীয় বাষ্প থাকে বা জল থাকে, তাকে বলবো আমরা সম্পৃক্ত বায়ু। যেমন শীতকালে তোমরা দেখো, শীতকালে বায়ুতে অনেক বেশি জল থাকে, বা যেটাকে আমরা শিশির কণা বলি। যে একটু একটু হাঁটলেই বা মাঠের মধ্যে তুমি যদি বসে থাকো, তাহলে দেখবে মাথাটা ভিজে গেছে, বা খোলা আকাশের নিচে বসে আছো, মাথাটা শিশির কণা দিয়ে ভিজে গেছে, তখন বায়ুটা কেমন থাকে? সম্পৃক্ত থাকে। অসম্পৃক্ত বায়ু মানে কি? যখন বায়ু জলীয় বাষ্পকণা ধরে রাখতে পারে না এবং বায়ুটা খুবই শুষ্ক হয়, বায়ুটা খুবই ড্রাই হয়, যেটাকে বলা হয়, সেটাকে বলা হয় অসম্পৃক্ত বায়ু। তাহলে অসম্পৃক্ত বায়ু আর সম্পৃক্ত বায়ুর মধ্যে কোনটাতে জলীয় বাষ্প বেশি থাকে? সেটা হচ্ছে সম্পৃক্ত বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে, আর অসম্পৃক্ত বায়ুতে জলীয় বাষ্প কম থাকে। কিন্তু এটা নয় যে এই অসম্পৃক্ত বায়ু কিন্তু আরও জলীয় বাষ্প ধারণ করতে পারবে, আর এই সম্পৃক্ত বায়ুতে আর কোনো জায়গা নেই, এখানে আর জল ঢুকানোর মতো জায়গা নেই। ঠিক আছে, এবার তোমরা ভাবছো স্যার বায়ুর মধ্যে জল থাকে? হ্যাঁ থাকে। যদি তোমরা এমন হয় যে সমুদ্র সৈকতে বসে রয়েছো, দেখবে সমুদ্র সৈকতের পাশে বসে থাকলেও তোমার শরীরটা একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, অথবা তোমার একটু গালগুলো, মুখটা একটু ভিজে ভিজে যাবে। কারণ কি? সেখানকার বায়ুতে জল বেশি রয়েছে, এবং তার ফলে সেটা কি সম্পৃক্ত বায়ুতে পরিণত হয়েছে। অসম্পৃক্ত বায়ুতে জল কম থাকে। ওকে, তাহলে এখানে দেখে নাও একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা MCQ এ আসতে পারে। সম্পৃক্ত বায়ুতে আপেক্ষিক আর্দ্রতা সর্বদা হয় 100%, মানে জলীয় বাষ্প তুমি 100% এখানে দেখতে পারবে। ওকে, যাদের যাদের সংজ্ঞাটা লেখার ইচ্ছা আছে তোমরা লিখে নিতে পারো এখান থেকে নোট করে। শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক মানে কি? শিশিরে পরিণত হওয়ার একটা অঙ্ক। ঠিক আছে, শিশিরে পরিণত হওয়ার অঙ্ক। অঙ্ক মানে কি বুঝি? নাম্বারস। তো যেই উষ্ণতায়, উষ্ণতা মানে বুঝি এখন যেমন পুরো পশ্চিমবঙ্গে ধরে নাও শীতকালে কত 15 ডিগ্রি বা 10 ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছয়, তো সেটা একটা টেম্পারেচার। সেরকম একটা কোনো টেম্পারেচারে সেই যে বায়ুটা সম্পৃক্ত হয় এবং আপেক্ষিক আর্দ্রতা কত হয়? 100%। তার মানে কি? বায়ুটাতে জলীয় বাষ্প সব থেকে বেশি থাকে যেই উষ্ণতায়, সেই পয়েন্টকে বলা হয় শিশিরাঙ্ক। তাহলে আমরা কি বুঝলাম? যে শিশিরাঙ্কে পৌঁছানোর পরেই ঘনীভবন শুরু হয়, মানে বায়ুতে যত বেশি জলীয় বাষ্প থাকবে তত সেই বায়ুটা সম্পৃক্ত হবে। আর বায়ু যদি সম্পৃক্ত হয়, তাহলে সেই উষ্ণতা
যেই উষ্ণতাতে বায়ুটাতে জলীয় বাষ্প মিশছে সেটাকে বলবো আমরা শিশিরাঙ্ক। সাপোজ ধরে নাও কোনো এক উষ্ণতা, এখানে ধরে নাও 20 ডিগ্রি, 20 ডিগ্রিতে বায়ুতে সব থেকে বেশি জল থাকে, তাহলে সেটাকে বলবো 20 ডিগ্রিটাই হচ্ছে সেই জায়গার শিশিরাঙ্ক। তাহলে দার্জিলিংয়ের শিশিরাঙ্ক একটা আলাদা হবে, কলকাতার শিশিরাঙ্ক আলাদা হবে। কারণ কি? কারণ জায়গা, জলবায়ু এবং চাপ, বায়ুর চাপের জন্য সেগুলো কিন্তু আলাদা হয়। হিমাঙ্ক, হিমাঙ্ক মানে হচ্ছে নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় জল জমে বরফে পরিণত হয় সেটাকে বলা হয় হিমাঙ্ক। হিমাঙ্কের মান 0 ডিগ্রি সেলসিয়াস, যেটাই স্বাভাবিক মান, মানে 0 ডিগ্রিতে জল বরফে পরিণত হয়। ওকে, মনে রাখতে হবে, খুবই সোজা এগুলো টপিক। জলীয় বাষ্পের ঘনীভবনের পদ্ধতি কয় প্রকার? দুটো প্রকার আছে, একটা আছে রুদ্ধতাপীয়, আরেকটা আছে মুক্ততাপীয়। রুদ্ধতাপীয় কি? সে হচ্ছে অনেকটা তোমাদের মতো যারা সেলফ স্টাডি করে, যারা ইউটিউব থেকে নিজে নিজে স্টাডি করছে, সেরকম রুদ্ধতাপীয় মানে বায়ুটা কোনো তাপের দ্বারা প্রসারিত বা তাপের দ্বারা ধরেন সংকুচিত হয় না। বুঝতে পারছো? প্রসারিত মানে ছড়িয়ে যাওয়া, সংকুচিত মানে একবারে এক জায়গায় আঁটোসাঁটো হয়ে যাওয়া, এরকম না। এই যে বায়ুটা আছে এটা নিজের থেকেই কাজ করে, ঠিক আছে? সেটাকে বলা হয় রুদ্ধতাপীয় পদ্ধতি। এটা বায়ুটা নিজেই ঠান্ডা হয়ে নিচে চলে যায়, আবার নিজেই গরম হয়ে উপরে চলে যায়, সেটা পদ্ধতিকে বলবো আমরা রুদ্ধতাপীয়। আর মুক্ততাপীয় কি? আয়তনের কোনো পরিবর্তন না ঘটিয়ে সরাসরি তাপযুক্ত বা বিযুক্তিকরণের মাধ্যমে বিকিরণ বা পরিবহন পদ্ধতি। মানে সেই যে জলীয় বাষ্প, সেটা কি হয়, জলীয় বাষ্প কি করে ক্রিয়েট হয়? জলের মধ্যে সেই সূর্যের আলো পড়ে, সূর্যের আলোর ফলে জলটা গরম হয় এবং গরম হওয়ার ফলে তাপ শোষণ করে, তারপরে সেই গরম বায়ুটা উপরের দিকে উঠে যায়, সেটাকে বলে মুক্ততাপীয়। তাহলে মুক্ততাপীয় যেটা আছে সেটা তাপের কিন্তু দ্বারা হয়, আর রুদ্ধতাপীয় যেটা আছে ও যে কেমন যেন রুদ্ধ টাইপের, যে না কাজটা আমি নিজে করব, কারো হেল্প চাই না, সে একা একা কিন্তু ওপরের দিকে উঠে যায় আর তারপরে গিয়ে ঘনীভবন ঘটে। যেমন এই যে রুদ্ধতাপীয় জিনিসটা দেখো এখানে কি হচ্ছে, কিভাবে ঘটে। বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, বায়ুর চাপ কমে আয়তন বৃদ্ধি পায়, প্রসারণ ঘটে। তাহলে রুদ্ধতাপীয় যেটা কি, সেটা চাপের ফলে হয়, বায়ুর চাপটা কি হয়, কমে যায় এবং আয়তন বৃদ্ধি হয়। আচ্ছা ধরে নাও তোমার উপরে কোনো একটা তোমার বিশাল বড় ফ্যাট অথবা মোটা ফ্রেন্ড তোমার উপরে তোমার ঘাড়ে হাত দিয়ে রাখছে বা তোমার মাথার মধ্যে হাত দিয়ে রাখছে, তখন তুমি কি চাপ ফিল করবে। যখন সে হাতটা সরিয়ে নেবে তখন তুমি সোজা হয়ে বসতে পারবে অথবা তুমি দাঁড়াতে পারবে, তো তখন কি তুমি একেবারে রিল্যাক্স ফিল করলে। সেরকম এই বায়ুটাও যখন চাপ কমে যায় তখন আয়তনটা বৃদ্ধি পায়, মানে চাপটা কমে গেল, তুমি দাঁড়াতে পারলে, আয়তন তোমার বৃদ্ধি পেল। তো এইভাবে সে ওপরের দিকে ওঠে, তারপরে কি উপরে উঠে গিয়ে ঘন হয়, ঠিক আছে? তো জলীয় বাষ্পটা উপরে উঠে গিয়ে কি হয়, ঘন হয়। জলীয় বাষ্প কেমন ছিল, এরকম ডট 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 ছিল, খুব সূক্ষ্ম কণা ছিল, উপরে গিয়ে মেঘে পরিণত হলো, মেঘগুলো তারপরে সেই মোটা মোটা জলের বৃষ্টির ফোঁটা নিচের দিকে ফেললো। ওকে, আপেক্ষিক আর্দ্রতা কিন্তু এটাতে বৃদ্ধি পায় এবং 100% হলে তারপরেই মেঘ সৃষ্টি হয়। এবং সেই শুষ্ক রুদ্ধতাপের হ্রাস হার এটা দেখে নাও। অসম্পৃক্ত বায়ু উপরে উঠলে প্রতি কিমি উচ্চতাতে 10 ডিগ্রি সেলসিয়াস হারে শীতল হয়। এমনি আমরা কত দেখি, প্রতি কিমি উপরে উঠলে 6 ডিগ্রি কিন্তু শীতল হয়, কিন্তু না, এই রুদ্ধতাপ যেটা হয় যেটাতে 10 ডিগ্রি সেলসিয়াস কিন্তু কমে, মানে যত উপরে উঠছো তত 10 ডিগ্রি এর উষ্ণতা কমছে। তারপরে আর কি, বায়ু সম্পৃক্ত হওয়ার পর ঘনীভবনের পর লিন তাপ যুক্ত হয়, শীতলীকরণের হার কমে যায়, তখন প্রতি কিমিতে 5 আর 6 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পায়। সাপোজ ধরে নাও এখান থেকে এখানে যাচ্ছে, তখন 10 ডিগ্রি করে ওর উষ্ণতা কমলো, কিন্তু এখান থেকে এখানে তার তখন মাত্র 5 করে কমছে। কারণ কি? কারণ এখানে গিয়ে সে অলরেডি অনেকটা শীতল হয়ে গেছে, আর এবং ওর মধ্যে অনেকটাই জলীয় বাষ্প চলে আসছে সেই বায়ুর মধ্যে, ঠিক আছে? তার জন্য সে আর নিতে পারছে না বলে সেখানে গিয়ে সে আর তাপ ছাড়তে পারে না ততটা, তার জন্য কম ইয়েতে ও রেটে কিন্তু শীতল হয়। ওকে, মুক্ততাপীয় পদ্ধতিটা কি? যখন মুক্ততাপীয় পদ্ধতিটা, যেটা আমরা স্বাভাবিকভাবে জানি যে ওপর থেকে সূর্যের আলো পড়ছে, জল গরম করছে এবং জলটা গরম হয়ে ওপরে যখন জলীয় বাষ্প হচ্ছে, সেই জলীয় বাষ্পটা রাত্রিবেলা যখন ওপরে চলে যাচ্ছে, ঠিক আছে? এইটা হচ্ছে মুক্ততাপীয়। মানে কি, দিনের বেলা পুরো জলটা গরম করে দিল, রাত্রি যখন হলো এই গরম যে জলীয় বাষ্পটা বা বায়ুটা এটা ধীরে ধীরে উপরের দিকে চলে গেল। মনে রাখবে, গরম বাতাস সবসময় উপরে যায়,
ঠান্ডা বাতাস নিচের দিকে আসে, ঠান্ডা বাতাস ভারী হয় তার জন্য নিচে চলে আসে, গরম বাতাস হালকা হয় বলে উপরের দিকে চলে যায়। যেমন তোমরা হট এয়ার বেলুনগুলো দেখছো, হট এয়ার বেলুন অনেক বড় একটা বেলুন থাকে, সেখানে কয়েকটা লোক নিচের মধ্যে ওঠে, ঠিক আছে না? তো সেই হট এয়ার বেলুনটাকে কি করা হয়, সেই হাওয়াটাকে গরম করা হয়, হাওয়াটা যখন গরম হয়ে যায় সেটা উপরের দিকে নিয়ে চলে যায়, সেভাবেই। চলো, এবার তাহলে কি বুঝলাম, বিকিরণজনিত শীতলীকরণ এই মুক্ততাপীয় পদ্ধতির মধ্যে হয়, আর সংস্পর্শজনিত শীতলীকরণ এই দুটো জিনিস হয়, ঠিক আছে? আর এই বিকিরণজনিত শীতলীকরণের ফলে শিশির বা কুয়াশার সৃষ্টি হয়, এটুকু মনে রাখতে হবে এই স্লাইড থেকে। ওকে, নেক্সট আমরা চলে আসছি নেক্সট টপিকে। মুক্ত তাপীয় থেকে কি হচ্ছে আরেকটা জিনিস, আমাদের সমুদ্রের মধ্যে কোথাও কোথাও খুব বেশি কুয়াশা দেখা যায়, সেটা এই মুক্ত তাপীয়র জন্যই কিন্তু হচ্ছে। কি হচ্ছে, এই যে উষ্ণ বায়ু, সেটা যখন শীতল জায়গাতে গিয়ে ধাক্কা খাচ্ছে, শীতল এবং উষ্ণ বায়ুর ফলে ধোঁয়ার সৃষ্টি হয়। কোনোদিন কোনো বাইক, তোমাদের বাইক থাকলে সেখানে যদি গরম হয়ে থাকে, সেই বাইকটিতে ইঞ্জিনের মধ্যে যদি জল ঢেলে দাও গরম ইঞ্জিনের মধ্যে, দেখবে সঙ্গে সঙ্গে ধোঁয়া সৃষ্টি হলো। অথবা কোনো একটা বাড়িতে রান্না হচ্ছে, সেই রান্না যে হচ্ছে কড়াইয়ের উপরে, সেই কড়াইটা যখন গরম থাকবে, সেটা যখন ধুতে ধরে নাও তোমাদের কলপার অথবা সেই যেখানে ওয়াশরুম আছে, ওয়াশরুম তো না, যেখানে কিচেনের ইয়েগুলো ওয়াশ বেসিনগুলো আছে, সেখানে যখন জল দেবে সেখানে দেখবে ধোঁয়া উঠে আসলো। কারণ কি, গরম এবং ঠান্ডার যখন মিলন হয় সেখানে কিন্তু ধোঁয়া সৃষ্টি হয়। তো এই যে মুক্ততাপীয় পদ্ধতির ফলে কিন্তু সমুদ্রের মধ্যে আমরা ধোঁয়া দেখতে পাই, একে আমরা ধোঁয়াশা বা কুয়াশা বলি। ওকে, দেখো, উষ্ণ আর্দ্র বায়ু অনুভবিকভাবে শীতল স্থানের উপর দিয়ে গেলে শীতল বায়ু অধ্যুষিত অঞ্চলের দিকে প্রবাহিত হলে এটা শীতলীকরণ ঘটে। ওকে, এগুলোতে সেরকম এই জিনিসটা অত বেশি ইম্পর্টেন্ট নয়। ওকে, সমুদ্রবক্ষে উষ্ণ ও শীতল সমুদ্র মিলনের ফলে উষ্ণ বায়ুর ঘনীভবন ঘটে। মানে যখন এই শীতল বায়ুটার সঙ্গে তার মিল খাচ্ছে, তো এই উষ্ণ বায়ুটার ঘনীভবন ঘটলো, আর ঘনীভবন ঘটে এখানে এই কুয়াশা বা এইসব সৃষ্টি হলো। এই আনুভূমিক প্রবাহের ফলে সমুদ্রপৃষ্ঠে ঘন কুয়াশার সৃষ্টি হয়, যেটা আমি বললাম। ওকে, নেক্সট আমরা চলে আসছি ঘনীভবনের নিয়ন্ত্রক। ঘনীভবন সব জায়গায় হতে পারবে না, তার কিছু নিয়ন্ত্রক আছে, ঠিক আছে? সেই জিনিসগুলো যদি না থাকে সেখানে ঘনীভবন হবে না। আপেক্ষিক আর্দ্রতা, সেটা ভালো হতে হবে। আপেক্ষিক আর্দ্রতা মানে সহজে বুঝে নাও, বায়ুর মধ্যে জল কতটা আছে, বুঝলে? বায়ুর মধ্যে জল যদি 100% থাকে সেখানে ঘনীভবন তাড়াতাড়ি হবে, ভালো হবে। বুঝতে পারছো? বায়ুর মধ্যে জল যত বেশি তত ঘনীভবন অত ভালো হবে। কিন্তু বায়ু যদি একদমই ড্রাই হয়, ধরে নাও কোথায় বায়ু ড্রাই থাকে, পুরো শুকনো থাকে বায়ু, কোথায়? মরুভূমিতে থাকে। মরুভূমিতে কখনোই দেখবে না কুয়াশা হয়েছে, কারণ সেখানে বায়ু পুরো শুকনো থাকে। তারপর উষ্ণতাটা ঠিক দরকার, ঘনীভবন না হলে কিছু হতেই হবে না। উষ্ণতা কিন্তু গরমকালে ঘনীভবন খুব কম দেখা যায়, ঠিক আছে? শীতকালে বেশি দেখা যায়, আমি যদি কুয়াশার দিক থেকে বলি বা সেই মিস্টের দিক থেকে বলি। ওকে, এরপরে চলে আসছি ঘনীভবনের নিয়ন্ত্রকে আর কি রয়েছে। শীতলীকরণের মাত্রা, আর্দ্রবায়ু যত দ্রুত উপরে উঠবে তত দ্রুত শীতল হবে, আর দ্রুত শীতলীকরণের ফলে ঘনীভবন তাড়াতাড়ি হবে। মানে সেই বায়ুটা তাড়াতাড়ি উপরে উঠলে তাড়াতাড়ি সেটা ঘনীভবন হবে। ঘনীভবন কেন্দ্রিক, তারপরে কি আছে, এটা অত বেশি ইম্পর্টেন্ট নেই, তার জন্য এটাকে আমি অত এখানে দেখাচ্ছি না। এরপরে আছে লিন তাপ। লিন তাপ কি জিনিস? এবার লিন তাপ কি জিনিস আমি তোমাদেরকে এভাবে বুঝাই যে এমন একটা তাপ, লিন তাপ, যেটা থার্মোমিটার দিয়ে মাপা যায় না। এমন একটা তাপ যেটা থার্মোমিটার দিয়ে মাপা যায় না। সাপোজ তুমি ভেতর থেকে কি গরম গরম ফিল করছো, বাট তোমার জ্বর হয়নি, সেই যে ভেতরের তুমি গরম ফিলটা করছো সেটাই তোমার লিন তাপ। বুঝতে পারলে? যেটা তোমার থার্মোমিটার দিয়ে একেবারেই মাপা যায় না, এটুকু মনে রাখতে হবে। এটা একটা উদাহরণ আমি দেখিয়ে দেব। ওকে, তো দেখে নাও, কোনো বস্তুর উষ্ণতার কোনো পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র ভৌত অবস্থায় পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ শোষিত হয় তাকে বলা হয় লিন তাপ। আচ্ছা, এটা একটা গেল। তারপরে কি, এই তাপ বস্তুর অবস্থা পরিবর্তন ঘটায় কিন্তু উষ্ণতা বাড়ায় বা কমায় না। এটি থার্মোমিটার অথবা তাপক যন্ত্র দ্বারা পরিমাপ করা যায় না। এবার চলে আসি উদাহরণে। কি হয় বলতো, যে লিন তাপ হচ্ছে এমন একটা জিনিস যে বায়ুটা যখন নিচে আছে, বায়ুটাকে তুমি পরিমাপ করতে পারবে না, কিন্তু বায়ুটা যখন ওপরে চলে যাবে তখন সেটার ভেতরের যে তাপটা আছে সেটাকে পুরোপুরি ও ছেড়ে দেয়। সেই তাপটা যখন ছেড়ে দেয় বায়ু, তখন সেটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে। আচ্ছা, তাহলে স্যার কতটা বায়ু দরকার?
অনেক পরিমাণে বায়ু দরকার। সাপোজ ধরে নাও পুরো কলকাতা অঞ্চলের বায়ুটা, কলকাতা অঞ্চলে বায়ুটা সেটা গরম রয়েছে, কিন্তু সেই বায়ুটা গরম যে রয়েছে সেটা পরিমাপ করা যাচ্ছে না। সেই গরম বায়ুটা যখন একটু হালকা গরম হবে, ঠিক আছে, সেটা উপরের দিকে যাবে এবং সেই যে গরম ভাবটা বায়ুর মধ্যে সেটা ভেতরে লুকানো থাকে, যখন সেটা উপরে যায় সেটা তখন বাস্টের মতো হয়ে যায়, মানে তার যে ভেতরের গরমটা বায়ুর সেটা ছেড়ে দেয়, আর সেটা ছেড়ে দেওয়ার ফলে সেখানে কিন্তু অনেক বেশি গরম বায়ুর সৃষ্টি হয়, আর সেটার ফলে কি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এবার ঘূর্ণিঝড় কেন সৃষ্টি হয়? ধরে নাও এই অঞ্চলের বায়ুটা গরম হয়ে গেছে, যখন বায়ু গরম হয়ে যায় তখন কি হয়, তখন সেই জায়গাটাতে শীতল বায়ু খুব স্পিডে আসা শুরু করে, যখন আসা শুরু করে সেটা চারপাশে ঘুরপাক এভাবে করতে করতে তখন ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। মানে সব থেকে ঠান্ডা জায়গায় যদি এটা হয় সবাই যাওয়ার চেষ্টা করে, কিন্তু সবাই যাওয়ার যখন চেষ্টা করে অন্য বায়ু ঠেলা দিয়ে ওকে ঘোরাতে থাকে, এভাবেই ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে, লিন তাপ তাহলে মনে রাখবে এমন একটা তাপ যেটা মাপা যায় না, যেমন তোমার মনের ফিলিংসগুলো সহজে তুমি মাপতে পারবে না কোনো একটা প্যারামিটার দিয়ে, সেরকম লিন তাপও তুমি মাপতে পারবে না। ওকে, এটুকু মনে রেখো। এবার লিন তাপের আদান প্রদান কিভাবে ঘটে এই দেখে নাও। এটা খুব সোজা একটা উদাহরণ দেওয়া আছে, ডায়াগ্রাম দেওয়া আছে। ওকে, খুব ইন্টারেস্টিংভাবে দেওয়া আছে। গ্যাস যখন কঠিন হয়ে যায় তাকে বলে কেলাসী ভবন। ওকে, এমসিকিউ আসতে পারে। কোনো গ্যাস যখন কঠিন হয়ে যায় সেটাকে কেলাসী ভবন বলে। আবার কোনো কঠিন পদার্থ যখন গ্যাসে পরিণত হয় তখন তাকে সাবলিমেশন বলে। ঠিক আছে, এই দুটো জিনিস কিন্তু অবশ্যই মনে রাখবে। ওকে, অবস্থার পরিবর্তনের সময় লিন তাপের আদান প্রদান হচ্ছে, এটা আমাদের মেন ডায়াগ্রামটা। ওকে, তরল কি হয়? তরল বাষ্পীভূত হয়ে গ্যাসে পরিণত হয়। আবার গ্যাসটা কি হয়? গ্যাসটা ঘনীভূত হয়ে তরলে পরিণত হয়। আচ্ছা, গ্যাসটা ঘনীভূত হয় মানে মেঘটা ধরে নাও, মেঘটা যখন ঘন হয় তখন সেটা বৃষ্টির ফোঁটা রূপে তরল রূপে নিচে নেমে আসে, এগুলো কথা মনে রাখতে হবে। ওকে, আবার তরল যখন গলে যায়, ঠিক আছে, গলন হবে না এটা অ্যাকচুয়ালি, হ্যাঁ, তরল যখন কঠিন হয়ে যায় তখন সেটা বরফে পরিণত হয়। আবার সেই বরফটা যখন গলে যায় তখন সেটা তরল অথবা জলে পরিণত হয়। এটা ডায়াগ্রাম, এটাই। সাবলিমেশন এবং কেলাসী ভবনটা বেশি ইম্পর্টেন্ট, এটা মনে রেখো। ওকে, এরপরে রুদ্ধতাপীয় পদ্ধতি আর মুক্ততাপীয় পদ্ধতির মধ্যে দুটো পার্থক্য আছে, তিনটে পার্থক্য দেখে নাও। ওকে, আমাদের বেশিরভাগ যে জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে পড়বো, মূলত শিশির, কুয়াশা, তারপর মেঘ, এগুলো কিন্তু মুক্ততাপীয় পদ্ধতির দ্বারাই হয়, মনে রাখতে হবে। আচ্ছা, আমি এটাকে সরিয়ে দিচ্ছি এখান থেকে। ওকে, দেখো। ওকে, আর এই যে রুদ্ধতাপীয় যেটা আছে ওটা মেঘ সৃষ্টি করে, বৃষ্টিপাত ঘটায়, এগুলো করে। রুদ্ধতাপীয় কিন্তু বেশিরভাগ নিজের মধ্যে লিন তাপটা লুকিয়ে রাখে। হ্যাঁ, আমি কি বলেছিলাম, রুদ্ধতাপীয় যে পদ্ধতিটা আছে, যে বায়ুটা রুদ্ধতাপের মধ্যে উপরে উঠে যায় সেটা কিন্তু তাপের দ্বারা ওঠে না, সেটা চাপের দ্বারা ওঠে। মনে রাখবে, ওই যে আমি বন্ধুটার কথা বললাম না, তোমার উপরে এইভাবে হাত রেখে আছে, যখন ও ছেড়ে দেবে তুমি উপরের দিকে উঠে যাবে, আর তোমার মধ্যে যে সেই তাপটা লুকিয়েছিল, রাগটা, উপরে গিয়ে তুমি ব্লাস্ট করে দেবে। যখন ব্লাস্ট করে দিলে তখন সেখানে মেঘ সৃষ্টি হলো, বৃষ্টিপাত সৃষ্টি হলো, ঘূর্ণিঝড় সৃষ্টি হলো, অনেক কিছু সৃষ্টি হতে পারে। ওকে, এতগুলো উদাহরণ আছে, দেখে নাও এখানে, যেগুলো কথা বলে নিয়েছি অলরেডি আমরা। আরও কিছু এমসিকিউ দেওয়া আছে তোমাদের জন্য, এই পয়েন্টগুলো আমরা অলরেডি করেছি, তোমরা একটু নোট ডাউন করে নাও। শোনো, ভালো মতো বুঝিয়ে দিই, এই শুধুমাত্র এমসিকিউগুলো করলেই কিন্তু হয়ে যাবে না, আমি তোমাদেরকে একদম ডিপ ডাইভ করাচ্ছি, প্রতিটা চ্যাপ্টারের একদম ইন ডিটেলে পড়াচ্ছি। হ্যাঁ, এমসিকিউ এর মধ্যে থেকেই আসবে, কিন্তু বেটার রেজাল্ট করতে হলে কিন্তু শুধু এটুকুতেই হবে না, তার জন্য তুমি আমার যে আলফা ব্যাচটি আছে সেটি নিতে পারো, যেখানে তুমি কিন্তু আমার সঙ্গে একদম মাস্টার ক্লাস করতে পারবে, যেখানে তুমি পেয়ে যাবে অ্যানিমেটেড মাস্টার ক্লাস। ঠিক আছে, সঙ্গে এই যে স্মার্ট অ্যানিমেটেড নোট যেগুলো দিয়ে আমি পড়াচ্ছি সেগুলো অ্যাপের মধ্যে দেওয়া আছে। সেই নোটগুলোকে তুমি নিজের মতো করে যখন ইচ্ছে, এখন যেমন আমি রাত 3টে 3:30 বাজে তখন আমি ক্লাসটা করাচ্ছি, তুমিও রাত 3:30টার দিকে নিজের মতো করে এই ক্লাসটি ভালো মতো বুঝতে পারবে। আর কারো কাছে নোট চাইতে হবে না, বই খুলতে হবে না, বোরিং বুক যেখানে
ডায়াগ্রাম কিছু দেওয়া থাকে না, বুঝতে একেবারেই কঠিন মনে হয়, সেরকম পড়াশোনাকে ত্যাগ করে পুরোপুরি ডিজিটাল পড়াশোনাতে এসো। তারপরে ডাউনলোড করতে পারবে প্রিমিয়াম নোটসগুলোকে। যেমন ধরে নাও এই চ্যাপ্টার থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে নোটসগুলো আছে, যেগুলো পড়লেই তোমার পরীক্ষাতে 100% তুমি কমন পাবে এমসিকিউ, সেগুলো নোট দেওয়া আছে। এমসিকিউ এর সাথে ফ্যাক্টস দেওয়া আছে। মানে হচ্ছে কোনো একটা এমসিকিউ যদি দেওয়া থাকে, থার্মোমিটার দিয়ে মাপা যায় না কোন তাপ, নিচে লেখা আছে 4টি অপশন, সেখানে অ্যান্সার দেওয়া আছে লিন তাপ, এবং কেন মাপা যায় না সেটিও ব্যাখ্যা করে লেখা আছে, যাতে তোমরা মনে রাখতে পারো। মক টেস্ট দেওয়া আছে। আচ্ছা, মক টেস্ট এখনও সেই ভালো মতো করে অ্যাড হয়নি, কিন্তু ভবিষ্যতে এমসিকিউ ক্লাসগুলো করাবো আমি আলফা ব্যাচের মধ্যে ভূগোলের, তখন মক টেস্টগুলো অ্যাড হবে। জাস্ট ক্লাস করো এবং মক টেস্ট দাও, সঙ্গে সঙ্গে নিজেকে পরখ করে নাও যে আমি কতটা পারছি। সঙ্গে লাইভ ক্লাসেস তোমরা পাবে, যখন পরীক্ষা এগিয়ে আসবে তখন তোমাদের সঙ্গে লাইভ ক্লাসে কথা হবে আমার। রেকর্ডেড ক্লাসেস তোমরা পাবে, এই ক্লাসগুলো পুরোপুরি রেকর্ডেড রূপে পাবে, যেগুলো মাস্টার ক্লাস 3, 4 সেগুলো কিন্তু ইউটিউবে আপলোড হবে না, সেগুলো একদমই প্রিমিয়াম ক্লাসেস থাকবে, সেগুলো শুধুমাত্র আলফা ব্যাচের মধ্যেই পাবে। সমস্ত চ্যাপ্টারই কিন্তু এরকম, ভূগোলের মানবীয় ভূগোল, ভারতের ভূগোল সব কিন্তু সেই আলফা ব্যাচের মধ্যে পাবে। আর ডাউট সলভিং, যে কোনো ডাউট থাকলে আমাকে মেসেজ করবে, কল করবে, আমি তোমার কিন্তু ডাউটগুলো সলভ করে দেবো শুধুমাত্র 199 টাকায়। এই ব্যাচটি রেখেছি দাম শুধুমাত্র 199 টাকা, যেখানে আমি পুরোপুরি আমার স্টুডেন্টসদের জন্য আমার যে এই ইউটিউব চ্যানেল, এই ব্যাচ, এই অ্যাপটাকে পুরোপুরি ধরে নাও 199 টাকা দিয়ে দিচ্ছি, যেখানে আমার 6 মাসের হার্ডওয়ার্ক সঙ্গে অ্যানিমেটেড নোটস সঙ্গে এত কিছু শুধুমাত্র 199 পাচ্ছ, আর আমার স্বাদ পাচ্ছ। মেন কথা, নিচে তুমি কিন্তু আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যদি তোমার পেমেন্ট অপশন না থাকে, বা নিজের পেমেন্ট অপশন থাকলে ডেসক্রিপশনে SBI রেডটেক অ্যাপের লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে আলফা ভূগোল ব্যাচটা নিয়ে নাও। অথবা যদি তোমার আলফা মহাকুম্ভ ব্যাচ নেওয়ার থাকে, যেখানে ইংলিশ, বেঙ্গলি, জিওগ্রাফি, হিস্ট্রি 4টে সাবজেক্টই রয়েছে, তাও নিতে পারো। আর যদি নিজের পেমেন্ট অপশন না থাকে বা কোনো ডাউট থাকে, আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে অবশ্যই রিপ্লাই দেবো। আর যদি নিজের থাকে তাহলে অ্যাপ থেকে ডিরেক্টলি কিনে নাও, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখান থেকে তুমি নিয়ে নিতে পারবে। এরপরে ঘনীভবনের শ্রেণী বিভাগে আমরা চলে আসছি। ঘনীভবন যদি ভূপৃষ্ঠ লেভেলে দেখো, মানে মাটির সঙ্গে, মাটিতে যেটা ঘনীভবন হয়, সেখানে তুমি শিশির দেখতে পাবে। শিশির কোথায় দেখা যায়? ভূপৃষ্ঠে দেখা যায়। সেখানে কুয়াশা দেখতে পাবে, মানে মানুষ যেই লেভেলে হাঁটাহাঁটি করছে সেই লেভেলে তুমি শিশির দেখতে পারবে, কুয়াশা দেখতে পারবে। তারপরে এই যে কুজ্জটিকা, যেটাকে মিস্ট বলি আমরা, ধোঁয়াশা দেখতে পাবে, মানে ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে গেছে। তুহিন মানে বরফ দেখতে পারবে। আর রাইম, ঠিক আছে। মেঘ, সেটা হচ্ছে ঊর্ধ্বস্থ বায়ু বা ঊর্ধ্ববায়ু, যেটা আকাশে থাকে, যেখানে মানুষ পৌঁছতে পারবে না, সেখানেও ঘনীভবন ঘটে, তাই না? এবার শিশিরে চলে আসি আমরা। শিশির যে রয়েছে সেটাতে কি হয়, এই যে বায়ুকণা রয়েছে, বায়ুর মধ্যে সব থেকে বেশি জল যখন চলে আসে, সেটাকে আমরা বলি শিশির, ঠিক আছে। মানে বায়ুগুলোই জলে পরিণত হয়েছে, বুঝতে পারলে? বায়ুর মধ্যে জল ভাসছে, এরকম বলতে পারো। জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠ সংলগ্ন, মানে ভূপৃষ্ঠের সাথে, ভূয়ের মাটির সাথে জলবিন্দু জমা হয়, তাকে শিশির বলা হয়। ওকে, এটা জলীয় বাষ্পের তরল অবস্থাকে নির্দেশ করে। শিশির বাতাসে ভাসে না, এটি ঘনীভূত হওয়ার জন্য সর্বদা কঠিন বস্তুর, মানে মাটিতে গিয়ে লেগে যায়। যেমন ঘাস পাতা, যেমন আমরা হাঁটছি, ধরে নাও সকাল সকাল শীতের সকালে যদি হাঁটছি, ধরে নাও আমার জামাতে লেগে আছে, যে অনেক বেশি জলকণা লেগে গেছে, বা ঘাসগুলো ভিজে আছে, ঠিক না, জুতা নোংরা হয়ে যায় সকালবেলা যদি মাঠে দৌড়তে যাও তুমি। ওকে, শিশিরের প্রধান বৈশিষ্ট্য কি? এটাকে তুমি মাটিতে দেখতে পারবে, এটা তুমি চোখের সামনে দেখতে পারবে, আর এটা উষ্ণতা কিন্তু শীতল হতে হবে, দিনের প্রখর রোদের মধ্যে কিন্তু দেখতে পারবে না। ওকে, এরপরে শিশির সৃষ্টির বিজ্ঞান কি করে হয়, সেটা প্রথমে তো জলটা উপরে যায়, তারপরে জলটা যখন একেবারে ঠান্ডা হয়ে যায়, সেই ঠান্ডা বাতাসে যখন জলীয় বাষ্প মিশে যায়, সেটা ঘনীভূত হয়ে শিশির তৈরি হয়। যেহেতু এটা ইম্পর্টেন্ট না, তাই তাড়াতাড়ি পড়িয়ে দিচ্ছি, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি ডিটেলে পড়াচ্ছি। যেমন শিশির তৈরির অনুকূল অবস্থা, এখানে দেখে নাও কি কি রয়েছে। শান্ত হতে হবে, যদি বেশি বাতাস হয় তাহলে শিশির তৈরি হবে না। তারপর দীর্ঘ রাত হতে হবে, কারণ দীর্ঘ রাত হলে সেই জলটা বেশি ঠান্ডা হয়ে সেটা আরও বেশি বাতাসের সঙ্গে মিশতে পারবে। শিশিরাঙ্কর তাপমাত্রা লাগবে,
তাপমাত্রা মানে হচ্ছে সেটা একটু শীতল রাত হতে হবে, গরম রাত হলে হবে না। তারপর কি, অধিক আপেক্ষিক আর্দ্রতা, মানে জল বেশি বাষ্পীভূত হতে হবে। জল যদি বেশি বাষ্প না হয় তাহলে বাতাসের সঙ্গে জল মিশবে কি করে? তারপর পরিষ্কার আকাশ হতে হবে, মেঘমুক্ত আকাশ হতে হবে। ওকে। কুয়াশা, কুয়াশা জিনিসটা আমাদের পশ্চিমবঙ্গে সব জায়গায় আমরা দেখতে পাই যে সকালবেলা কুয়াশা হয়। সেটা কিভাবে হয়? ওকে, শীতকালে ভোরবেলায় ভূপৃষ্ঠের নিকটস্থ জলীয় বাষ্প বায়ুতে ভাসমান ধূলিকণাকে আশ্রিত করে এটা ধোঁয়ার আকারে ভেসে থাকে, তাহলে এটাকে কুয়াশা বলে। তাহলে বায়ুতে যে ধূলিকণা থাকে এবং ছোট ছোট পার্টিকলসগুলো থাকে, সেগুলোর সাথেই জলীয় বাষ্প যখন মিশে যায় তখন সেটা এরকম আমরা ধূসর রঙের একটা ধোঁয়া রূপে দেখি, এটাকেই বলে কুয়াশা। ওকে, নেক্সটে আসছি আমরা। এবার কুয়াশা থেকে এমসিকিউ কি আসতে পারে দেখি। কুয়াশা কিন্তু দৃশ্যমানতা 1 কিমি-এর মধ্যে কম হয়, মানে ঘন কুয়াশা তুমি কিন্তু দৃশ্যমানতা 1 কিমি-এর থেকে কম হয় এবং অতি ঘন কুয়াশা তা কয়েক মিটারে নেমে আসে। মানে যদি তুমি কুয়াশা হয় তাহলে দেখতে পাবে যে অনেক দূর অবধি তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে। কুয়াশা যখন বেশি ঘন হয়ে যায় তখন তুমি এই ধরে নাও সামনের 1 মিটার 2 মিটারও দেখতে পাবে না। হয়তো তোমরা সবাই দেখেছো, যারা যারা শহরে থাকে তারা হয়তো দেখেনি, কিন্তু গ্রামের দিকে এটা শীতকালে প্রতিদিন হয়, প্রতি সকালবেলা হয়। এটা দেখতে অনেকটা সাদা মেঘের মতো, বড় শহর শিল্পাঞ্চলে এটা ধূসর বা হলদে রঙের হয়। যেটা শহরে দেখা যায় সেটা একটু হলুদ রঙের হয়, অথবা সেটা একটু ধূসর রঙের হয়, কারণ সেটাতে ধোঁয়া মিশে যায়। কিসের ধোঁয়া? গাড়ির ধোঁয়া, তারপর ফ্যাক্টরির ধোঁয়া, সেগুলো। কুয়াশা কিন্তু শীতল জায়গা দরকার। ওকে, শীতল জায়গা না হলে হবে না। এগুলো আমাদের সাধারণ জ্ঞান রয়েছে, তাই এটাকে আমরা অত বেশি দেখলাম না, কিন্তু এটুকু দেখে নাও যে ভূপৃষ্ঠ বায়ুস্তরে 97% আপেক্ষিক আর্দ্রতা কিন্তু লাগবে কুয়াশা তৈরি হওয়ার জন্য, ঠিক আছে। মানে জলীয় বাষ্প 97% লাগবে। এবার অনুবীক্ষণিক স্তরে কুয়াশা গঠন, সেটা কিভাবে হয়? জলীয় বাষ্প, ভাসমান জলকণা এবং আর্দ্রতাগ্রাহী কেন্দ্র। মানে কি, এই যে বায়ুটা হচ্ছে, ঠিক আছে, বায়ুটাতে কি কি থাকবে? জলীয় বাষ্প থাকবে, এই যে জলের যে বাষ্পর একটা ড্রপলেটটা, ঠিক আছে। ভাসমান জলকণা, ওই একই জিনিসকে বলছে যে ভাসমান জলকণা। আর সেখানে একটা ধূলিকণা ঢুকে যাবে, সেটাকেই বলা হয় কুয়াশা। কুয়াশা ভিতরে দেখতে কেমন হয় এটা এখানে দেওয়া আছে। ওকে, আরেকটা জিনিস, শিল্পাঞ্চলে বাতাসে ধূলিকণা ও দূষক বেশি থাকায় সেখানে কুয়াশা বেশি দেখা যায়। ওকে, এবার বিকিরণজাত কুয়াশা, পরিবাহিত কুয়াশা আর ঊর্ধ্বঢালীয় কুয়াশা। কুয়াশা কয় প্রকার এখানে তোমরা দেখলে। ওকে, বিকিরণজাত যেটা কি, যেটা স্থলভাগের সঙ্গে থাকে। ওকে, স্থলভাগ যেটা স্থলভাগের সঙ্গে থাকে। বিকিরণজাতটা একটু উপরের দিকে থাকে, ঠিক আছে, সেটা নিচের দিকে থাকে না, মনে রাখতে হবে। এরপরে পরিবাহিত কুয়াশা, সেটা বায়ুর সঙ্গে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, ঠিক আছে, শীতল স্থানের দিকে সেটা একটা চলে যায়। এই তিনটা। তাহলে তোমাদেরকে শিশির আর কুয়াশার মধ্যে পার্থক্য কারো যদি মনে হয় সেটা দেখে নাও। মেন যেটা পার্থক্য রয়েছে দৃশ্যমানতা। শিশির দিয়ে মানে দূর অবধি দেখা যায় না এরকম কোনোদিনও হয় না। শিশির পড়লেও তোমরা দূর অবধি দেখতে পারবে, কুয়াশাটা বেশি দূর অবধি দেখতে পারবে না। ওকে, আর আর্দ্রতাটা দেখে নাও যে স্বাভাবিক উচ্চ আর্দ্রতার দরকার শিশিরের জন্য, 100% হলে ভালো। আর কুয়াশাতে অতটা না, 97%-এর বেশি দরকার। ওকে, এবার দেখে নাও এখানে কিছু এমসিকিউ দেওয়া রয়েছে, যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম। পরিবাহিত কুয়াশার ইংলিশটা কি? অ্যাডভেকশন ফগ। ওকে, এরপরে ঘনীভবন। ঘনীভবনে আমরা তাহলে পড়লাম, কুয়াশাটা আমরা পড়ে নিলাম। এরপরে আছে কুয়াটিকা, তারপরে আছে ধোঁয়াশা, তারপরে আছে তুহিন। তবে কুয়াশা পড়ার পরে আমরা আসছি কুয়াটিকাতে, যেটা কুয়াশার মতো কিন্তু স্ট্রং নয়। কুয়াশাতে যেমন 1 মিটার 3 মিটার পরে আমরা কিছু দেখতে পাই না, বা সর্বোচ্চ 1 কিলোমিটার অবধি দেখা যায় কুয়াশাতে। কিন্তু আমাদের এই কুয়াটিকা যে রয়েছে, যেটাকে ইংরেজিতে মিস্ট বলা হয়, এটাকে 2 কিমি দূরত্ব অবধি তুমি দেখতে পারবে। মানে কুয়াশার মতো এই জিনিসটি থাকলেও তুমি 2 কিমি দূরত্ব অবধি দেখতে পারবে, যেটা মেইনলি জল যেই ওয়াটার বডিগুলো আছে, যেমন পুকুর আছে, নদী আছে, এখানেই কিন্তু এগুলো দেখা যায়, সেটাকে বলা হয় কুয়াটিকা। তাহলে জলের উপরে যেই কুয়াশা আমরা দেখতে পাই, অথবা জলের পার্শ্ববর্তী অঞ্চলে যেই কুয়াশাগুলো দেখতে পাই, সেগুলো হচ্ছে কুয়াটিকা, যেটা কিন্তু অতটা বেশি স্ট্রং হয় না, ঠিক আছে। আর
এর যে প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে দিন আলো যত আসবে, মানে যত দুপুরের দিকটা আসবে তত এটা ক্ষীণ হতে থাকে, অথবা এটা আস্তে আস্তে উধাও হয়ে যায় দুপুর হতে হতে। ওকে, যেমন অনেক সময় আমরা দেখি কুয়াশা কিন্তু সারাদিন থাকে, কিন্তু কুয়াটিকা সারাদিন থাকে না। কুয়াটিকা সৃষ্টির 5টি অনুকূল অবস্থা, যেটাতে একটা ইম্পর্টেন্ট রয়েছে যে বায়ুর তাপমাত্রা হিমাঙ্কের কম হতে হবে। ওকে, হিমাঙ্কের কম হতে হবে, এটা মনে রাখতে হবে। মানে বায়ু হিমে পরিণত হবে, বরফে পরিণত হবে, এরকম হয়। তারপর ধোঁয়াশা। ধোঁয়াশা কিন্তু একটু ডেঞ্জারাস রয়েছে, যেটা মেইনলি দেখা যায় ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মানে হচ্ছে যেখানে ফ্যাক্টরিজ রয়েছে, বা যেখানে গাড়ি ঘোড়া বেশি চলে, অথবা যেখানে ঘরবাড়ি বেশি রয়েছে, বায়ু চলাচল ভালো মতো করতে পারে না। যেমন কলকাতা অঞ্চল, যেখানে সেই নদীর পাশে কিন্তু অনেক ফ্যাক্টরিজ রয়েছে, সঙ্গে সেখানে ঘন বসতি রয়েছে, তাই না? আর গাড়ি ঘোড়াও অনেক চলাচল বেশি করে। তো শীতকালে কি হয়? শীতকালে এই ফ্যাক্টরির ধোঁয়া, গাড়ির ধোঁয়া সবগুলো মিলে গিয়ে কুয়াশার সঙ্গে ধোঁয়া মিলে গিয়ে তৈরি হয় ধোঁয়াশা। ওকে, ধোঁয়াশা মানে কি? ধোঁয়া প্লাস কুয়াশা সমান সমান ধোঁয়াশা। ওকে, স্মোক প্লাস ফগ সমান সমান স্মোগ। ধোঁয়াশার ইংলিশ কি? স্মোগ, SMOG। এই ধোঁয়াশার মধ্যে কি কি মিশে থাকে? এই ধোঁয়া বা কুয়াশার মধ্যে কি কি মিশে থাকে? কার্বন ডাই অক্সাইড মিশে থাকে, কার্বন মনোক্সাইড, যেটা সাইলেন্ট কিলার হয়, মানুষকে একদম নিশ্চুপভাবে মেরে ফেলে। যেটা সালফার ডাই অক্সাইডও থাকে, যেটা একদম বিষাক্ত গ্যাস, মানুষ যদি ইনহেল করে তাহলে কিন্তু অনেক রোগ হতে পারে ফুসফুসের। এই জিনিসগুলো থাকে। এবং বিজ্ঞানী 1905 সালে একজন ব্রিটিশ বিজ্ঞানী H.A. দেসভো, তিনি সর্বপ্রথম এই ওয়ার্ডটি ইউজ করেন স্মোক, যেটার মানে হচ্ছে ধোঁয়াশা। তাহলে কত সালে এই ধোঁয়াশার নামাঙ্কিত হয়? 1905 সালে। তারপরে আমরা আসলাম আলোক রাসায়নিক ধোঁয়াশা। রাসায়নিক মানে তো বোঝো, রাসায়নিক মানে কি? ফার্টিলাইজার্স, যেগুলো কীটনাশক, সেগুলোকে রাসায়নিক বলে, যেগুলো মাটিতে ইউজ করা হয়, জমিতে ইউজ করা হয় সেই ফসলে দেওয়ার জন্য। আর আলোক মানে সূর্যের আলো। তাহলে সূর্যের আলো এবং রাসায়নিক মিশে গিয়ে যে ধোঁয়াশা ক্রিয়েট হয় সেটাকে বলবো আমরা আলোক ধোঁয়াশা, আলোক রাসায়নিক ধোঁয়াশা। মানে কি? এই ফ্যাক্টরি থেকে অনেক রাসায়নিক পদার্থ বেরোচ্ছে, সেগুলো কি কি? নাইট্রোজেন ডাই অক্সাইড এবং উদ্বায়ী জৈব যৌগ, যেগুলো মানুষের ক্ষতি করে। সঙ্গে কি? সঙ্গে হচ্ছে ওজোন, এবং ওজোন একটা গ্যাসের কথা বলা হয়েছে, এবং প্যান মানে পারক্সি অ্যাসাইল নাইট্রেট। এগুলো যখন মিশে যায় সেই ধোঁয়ার সঙ্গে এবং কুয়াশার সঙ্গে, তখন এরকম আমরা শহরের মধ্যে দেখতে পাই একটা ঘন কুয়াশা। এবং এই কুয়াশাটা দেখতে বেশি কালো হয় বা ধূসর রঙের হয়, বেশি কালো হয়। ঠিক আছে? তো এটা যখন আলোর সাথে মিশে যায়, তখন সেটাকে দেখতে আরও বেশি ধূসর অথবা হলুদ মনে হয়। তখন এটা বেশি ক্ষতিকারক, কারণ কি? সেখানে মিশে আছে এই মৌলগুলি। আর এগুলো কিন্তু সরাসরি মানুষের অনেক ক্ষতি করে। মনে রাখতে হবে, ধোঁয়াশা তবে কীরকম দেখতে হয়? ধূসর এবং কালো রঙের হয়। শীতকালের বিকেলবেলাতে বেশি দেখা যায়, কারণ তখন ফ্যাক্টরিগুলো সব থেকে বেশি ধোঁয়া নির্গত করে বিকেলবেলা শীতকালে। আর এখানে এটা বায়ুমণ্ডলের নিম্ন, মানে মানুষ যেই স্তরে হাঁটাহাঁটি করে, মাটির স্তরে এই ধোঁয়াশা কিন্তু দেখা যায়। সেটা বায়ুর সঙ্গে মিশে গিয়ে মানুষের ক্ষতি করে বা গাছের ক্ষতি করে। যেমন এই মানবদেহে অ্যাক্রোলিন আর ফর্মালডিহাইড, এই দুটো যে যৌগ রয়েছে, এই দুটো যৌগ কি হয়? বাতাসের সঙ্গে মানুষের ভিতরে চলে যায় বা চোখে লেগে যায়। চোখে যখন লেগে যায়, চোখে জ্বালা করে, যন্ত্রণা করে। মানে তুমি দেখবে শহরে তুমি গেছো, যে হঠাৎ করে তোমার চোখটা জ্বলছে কুয়াশার মধ্যে, অথবা তুমি বাইক ড্রাইভ করছো, বাইক ড্রাইভ করে বাড়ি এলে দেখবে চোখ থেকে জল বেরিয়ে গেছে, অথবা চোখ জ্বলছে। তার মানে এই দুটো যৌগর সঙ্গে তোমার চোখের কন্ট্যাক্ট এসেছে। তারপর কি? ফুসফুসে মারাত্মক শ্বাসকষ্ট সৃষ্টি করে এই ধোঁয়াশা। মানে কোনো মানুষ যদি ধরে নাও কোনো প্রবলেম রয়েছে, অ্যাস্থমা রয়েছে, সাইনাস রয়েছে, এরকম ওয়েদারে একদমই বেরোনো উচিত না, যেটা দিল্লিতে করা হয়েছিল। সঙ্গে উদ্ভিদ এবং প্রকৃতিতে কি হয়? পারক্সি অ্যাসাইল নাইট্রেট ও ওজোন গ্যাস উদ্ভিদের ক্লোরোসিস এবং নেক্রোসিস রোগ সৃষ্টি করে, যেটা পাতার রং নষ্ট করে দেয়, কোষের মৃত্যু ঘটায়। আর পাতা নষ্ট হলে গাছ কোনো
খাবার তৈরি করতে পারবে না, খাবার তৈরি না করতে পারলে গাছ মারা যায়। সঙ্গে কি কুয়াশা কিন্তু অস্বচ্ছ একটা আস্তরণ দৃশ্যমানতা হ্রাস করে রেল, বিমান ও সড়কে দুর্ঘটনা ঘটায়। মানে এই ধোঁয়াশাটা খুবই ডেন্স হয়, ডেন্স মানে ঘন। এর ফলে কি গাড়ি ঘোড়া ঠিকমতো চলাচল করতে পারে না, পথ দুর্ঘটনা হয়, কখনো কখনো রেল দুর্ঘটনা হয়, কখনো কখনো বিমান দুর্ঘটনা হয়। এরপরে নেক্সট টপিকে আমরা চলে আসি। হ্যাঁ, বাস্তব একটা উদাহরণ যদি তোমাদের এমসিকিউ আসে, লন্ডন শহরে 1911 এবং 1952 সালে এই জিনিসটি দেখা গিয়েছিল। আর এটা কিন্তু একটা ঐতিহাসিক হিস্টোরিক্যাল একটা মোমেন্ট, অবশ্যই এটা এমসিকিউ হিসেবে পড়ে নিও। ওকে, এটা কেন হয়েছিল এখানে লেখা আছে। ওকে, ঘন সালফারযুক্ত ধোঁয়াশা পুরো লন্ডন শহরকে ঘিরে ফেলেছিল। ওকে, এরপরে আমরা চলে আসলাম কি তুহিন। তুহিন জিনিসটা কি? তুহিন জিনিস হচ্ছে জল যখন বরফ কণাতে পরিণত হয়। মানে সেই মেঘটা কি সরাসরি বৃষ্টি না ঝরিয়ে তখন সরাসরি বরফ কণা ঝরিয়ে দিচ্ছে, সেটাকেই বলা হয় তুহিন। শীতের রাতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে, মানে সেটা বরফে পরিণত হওয়া এমন একটা তাপমাত্রা, সেখানে জলীয় বাষ্প তরল অবস্থায় না এসে সরাসরি বরফ কণায় এসে ভূপৃষ্ঠ বা মাটির সঙ্গে এসে লেগে থাকে, সেটাকে বলা হয় তুহিন। ওকে, তাহলে বৃষ্টি না পড়ে যখন সেই বৃষ্টিটা বরফে জমে যায়, সেটাকে বলবো আমরা তুহিন। যেমন এটা ঘাস ও পাতার মধ্যে লেগে থাকে। ওকে, আর এটা হচ্ছে একটা ঊর্ধ্বপাতন অথবা সাবলিমেশন প্রক্রিয়া, মনে রাখতে হবে। নেক্সট, এখানে তাহলে ডিফারেন্সেস আমরা দেখতে পাচ্ছি। কুয়াশাতে কিন্তু বেশি দূর অবধি দেখা যায় না। বেশি দূর অবধি দেখা যায় না। কুয়াটিকাতে বেশি দূর অবধি দেখা যায়। ধোঁয়াশাতে কম দেখা যায়। ওকে, বা দেখাই যায় না এরকম হতে পারে। কুয়াটিকা কোনো ক্ষতি করে না, ঠিক আছে। কুয়াশা ক্ষতি করে, কীরকম ক্ষতি করে, যে দেখতে না পাওয়াতে পথ দুর্ঘটনা হতে পারে। আর এই যে ধোঁয়াশা, এটা কিন্তু সরাসরি মানবদেহের এবং উদ্ভিদদেহের ক্ষতি করে। রঙগুলো কেমন হয় দেখে নাও। ওকে, এগুলো ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো লাল কালারের রয়েছে খুব ইম্পর্টেন্ট। তারপর তোমাদের জন্য এমসিকিউ, এই মাস্টার ক্লাসের একটা অনেকগুলো এমসিকিউ নিয়ে আসা হয়েছে। তোমরা যারা যারা ইউটিউবে দেখছো আমার ক্লাসটি, তোমরা এগুলো অবশ্যই নোট করে নিও। আমি এখানে স্টপ করে দিচ্ছি। ওকে, পুরো ক্লাসটি যে করালাম, যারা যারা ভালো মতো নোট করে করছো তাদের কিন্তু অলরেডি কংগ্রাচুলেশন জানাচ্ছি, কারণ তোমাদের খুব ভালো রেজাল্ট হতে চলেছে। তাহলে এটাও নোট ডাউন করে নিও। আর যারা যারা আমার ব্যাচের মধ্যে জয়েন হতে চাও, প্লিজ জয়েন হয়ে যাও, কারণ এত হার্ডওয়ার্ক দিয়ে এবং এত ডেসক্রিপটিভভাবে পড়ানো হবে তোমাদেরকে, যে তোমরা এই পড়া পড়ে ভবিষ্যতে তোমাদের চাকরি পরীক্ষার পড়াও হয়ে যাবে। হ্যাঁ, জিওগ্রাফি কিন্তু ভবিষ্যতে যে কোনো চাকরি পরীক্ষাতেও রয়েছে। তাই এই নাম্বারে কন্ট্যাক্ট করো, এবং ভবিষ্যতে কিন্তু আমাদের সাজেশন ব্যাচও আসছে, যেখানে তোমরা এই সাবজেক্টগুলো সাজেশন নোট পেয়ে যাবে। কোনো ক্লাসেস নয়, ডিরেক্টলি নোটস, প্রিমিয়াম নোটস, সাজেশন নোটস। ধরে নাও তোমাদের মানে বইয়ে অথবা তোমাদের রেফারেন্স বইয়ে রয়েছে 200-250টি কোশ্চেন, সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 50 থেকে 70 বা 80টি কোশ্চেন তোমাদের বেছে বেছে দেওয়া হবে, যেখানে সেই কোশ্চেনগুলো এবিটিএ প্রশ্নবিচিত্রাতে বারবার রিপিট করেছে। এবং সেই স্কুলগুলো, যেগুলো ফেমাস স্কুল, যেখান থেকে প্রতিবার ভালো ভালো স্টুডেন্ট বেরিয়ে আসে, রাজ্যে 1 থেকে 20-র মধ্যে থাকে, সেই স্কুলের কোশ্চেন্সগুলো তুলে দেওয়া থাকবে। সঙ্গে বিগত 10 বছরের প্রশ্নগুলো যেগুলো এসেছে সেগুলো তুলে দেওয়া থাকবে। এবং অনেকে ভাবছে স্যার সিলেবাস তো চেঞ্জ হয়েছে, সিলেবাস তো নতুন, বিগত 10 বছরের কোশ্চেন কী করে দেবেন? অনেক চ্যাপ্টার্স রয়েছে যেগুলো বিগত বছরেও ছিল, সেই টপিকগুলো উঠিয়ে দেওয়া হবে। পুরোপুরি সিলেবাস চেঞ্জ হলেও ভূগোল তো আর ভূগোল চেঞ্জ হয়ে যায়নি, ভূগোল তো সেই আগেও যা ছিল তাই রয়েছে। তাই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে বারবার যে কোশ্চেনগুলো রিপিটেড হয়, ভবিষ্যতে পরীক্ষাতেও তাই দেখতে পারবে, সেই কোশ্চেনগুলো দেওয়া আছে। তবে অবশ্যই জয়েন করতে পারো। কী কী সাবজেক্ট পাচ্ছ দেখে নিচ্ছ। বাংলা আছে, ইংরেজি, সংস্কৃত আছে, ইম্পর্টেন্ট সংস্কৃত প্রিমিয়াম আমাদের সাবজেক্ট, ইতিহাস আছে, ভূগোল আছে, সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, শিক্ষাবিজ্ঞান, এডুকেশন, অর্থনীতি, ইকোনমিক্স, ইএনভিএস মানে পরিবেশবিদ্যা, দর্শন অর্থাৎ ফিলসফি, সমাজতত্ত্ব, সোশিওলজি, পুষ্টিবিজ্ঞান অর্থাৎ নিউট্রিশন, এতগুলো সাবজেক্ট তোমরা পেয়ে যাচ্ছ আমার এই 199-এর সাজেশন ব্যাচের মধ্যে। নাম রাখা হয়েছে এসবিআর এডটেক আর্টস সাজেশন ব্যাচ, ক্লাস 12 সেমিস্টার 3। প্রিমিয়াম নোটস অবশ্যই জয়েন করো, ঠিক আছে। এটাও কিন্তু জুলাই মাসেই ওপেন হয়ে যাবে, আর সেখানে নোটিশও দেওয়া থাকবে কোন ডেটে কোন সাজেশনগুলো তোমরা পেয়ে যাবে। তাই আর্লি কিন্তু তোমাদের চলছে।
মানে এই ব্যাচ সেলিং চলছে, এটার দাম হয়তো পরীক্ষার সময় আরও বেড়ে যেতে পারে, তাই আগেই কিনে রাখো। তো সি ইউ সুন গাইস।